রেডিও মিলনের আজকের নিবেদন শিশির বিশ্বাসের কাহিনী ম্যাকেঞ্জি বাংলোয়ের রাত। গল্পটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন এবং আরও নতুন নতুন গল্প শোনার জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল রেডিও মিলন অডিও স্টোরি। শুরু হচ্ছে শিশির বিশ্বাসের কাহিনী ম্যাকেঞ্জি বাংলোয়ের রাত। এই সেই ৭০ দশকের কথা। বিনু মামা হঠাৎই শুরু করলেন তার গল্প। জীবনে অমন ভয়ানক অবস্থায় পড়িনি কখনো। ভাবতে গেলে এই এতদিন পরেও কেঁপে ওঠে বুক। কথা শেষ করে বিনু মামা থামলেন। তার এই হঠাৎ থামার কারণ আমাদের জানা আছে। হঠাৎ শুরু করা গল্পটা একটু গুছিয়ে নিচ্ছেন। এদিকে দারুণ একটা গল্পের গন্ধ পেয়ে মুহূর্তে সবাই তার কাছে ঘেঁষে এসেছি। রাত প্রায় 10টা হলেও আমাদের শহরতলির বাড়ির বাইরে তখন নিশুতি রাত। ড্রয়িং রুমের জানালা দিয়ে ঘুটঘুটে অন্ধকারের ভেতরে অবিশ্রান্ত ঝিঝির কোরাস। এই রাতে বিনু মামাকে পেলেই আমাদের ভূতের গল্পের বায়না করার অভ্যেস। কিন্তু আজ সেই বায়নার আগেই বিনু মামা বোমাটা ফাটিয়েছেন। যদিও গল্পের বিষয়বস্তু আঁচ করার উপায় নেই, তবু কান খাড়া হয়ে উঠেছে সবার। মা নিজেও মোড়া নিয়ে বসে পড়েছেন অদূরে। ততক্ষণে বিনু মামা শুরু করে দিয়েছেন তার গল্প। আগেই বলেছি এ সেই ৭০ দশকের কথা। সবে নতুন এক অফিসে ঢুকেছি। তারপর অল্পদিনেই খুব কাছের বন্ধু হয়ে গেল সহকর্মী বারিন ব্যানার্জি। একসাথে টিফিন, অফিসের পরে সিনেমা ইভিনিং শো। তখন চৌরঙ্গিপাড়ায় ওয়েস্টার্ন ছবির রমরমা, বুঝলে। আমাদের অবশ্য বেশি পছন্দ ছিল ইটালির স্প্যাগেটি ওয়েস্টার্ন। খবর পেলেই ছুটতাম। সিনেমা দেখা ছাড়াও দুজনের মধ্যে বড় মিল ছিল। দুজনেরই বেপরোয়া স্বভাব। এ ব্যাপারে বারিন কিছু উপরেই ছিল বলা যায়। বিলিটি কোম্পানি, শনিবার ছুটি থাকতো ওদের। ছুটিটা হেলায় হারাতে রাজি ছিলাম না কেউ। শুক্রবার অফিসের পরই ছুটতাম হাওড়া নয়তো শিয়ালদা স্টেশনের দিকে। আগে থেকে কিছু ঠিক না থাকলেও বাড়ি থেকে বের হওয়ার সময় কিছু প্রস্তুতি তো থাকতই। কাঁধের ব্যাগে 2-4টে বাড়তি জামা কাপড়। স্টেশনে পৌঁছে মাঝারি পাল্লার কোনো ট্রেনে টিকিট কেটে উঠে বসতাম। পরের 2 দিন প্রায় ঘোরের ভেতর কাটিয়ে দেওয়া যেত। সোমবার সেখান থেকে সোজা অফিসে। বিনু মামা ফের থামলেন। এখানে একটু বলে রাখি, ব্যাপারটা শুনতে কিছুটা অবাক লাগলেও মানুষটার স্বভাবই ওরকম। মনে রাখা দরকার, এটা যে সময়ের কথা, তখন মোবাইল তো দূরস্থ। সামান্য একটা টেলিফোন করতে হলেও ছুটতে হতো কাছের কোনো পোস্ট অফিসে, নইলে খোশামদ করতে হতো অফিসের টেলিফোন বোর্ডের অপারেটর দিদিদের। তাই ডানপিটে স্বভাবের জন্য বিনু মামা কোনো অফিসেই বেশি দিন চাকরি করতে পারেননি। অবশ্য সেজন্য পরোয়াও করেননি তিনি। ফের নতুন একটা কাজ জুটিয়ে নিয়েছেন, নয়তো অন্য কিছু। মানুষটা একেবারেই ব্যতিক্রমী চরিত্রের, অভিজ্ঞতায় ভরপুর, গল্পের ঝুলিও বলা যেতে পারে। তাই কাছে পেলেই ছেঁকে ধরি সবাই। উনিও নিরাশ করেন না। ইতিমধ্যে বিনু মামা ফের তার গল্প শুরু করে দিয়েছেন। তবে প্রতি শুক্রবারই যে এমন হতো তা কিন্তু নয়। শনিবারেও বের হয়েছে অনেকদিন। তবে শুক্রবারের রোমাঞ্চটা ছিল বেশি। যেখানে নামলাম হয়তো গভীর রাত, তখন মজাটাই ছিল আলাদা। তবে যে ঘটনার কথা বলতে বসেছি সেই ট্যুর ছিল কিছু অন্য রকমের, বুঝলে। সেবার কি এক ব্যাপারে শুক্রবার অফিস ছুটি। বারিন বলল, চলো বিনু, এই সুযোগে শিমলিপাল থেকে ঘুরে আসি। তখনকার শিমলিপাল জঙ্গল কিন্তু আজকের মতো নয়। পাহাড় জঙ্গলে ভরা ঘন অরণ্য। শখের টুরিস্টের সংখ্যাও কম। বন্যপ্রাণীর শিকার তখনও নিষিদ্ধ হয়নি। যারা যায় তাদের বেশিরভাগই পারমিট নিয়ে শিকারের খোঁজে যায়। শিকার, সেই সঙ্গে দিন কয়েক জঙ্গলের ভেতর ফরেস্ট বাংলোয় ইয়ারবন্ধু নিয়ে হই হই। শুক্রবার ছুটি হলেও
যেটুকু জানি তাতে সোমবারের মধ্যে ফিরে আসা সম্ভব নয়, আরও দিন দুয়েক লাগতেই পারে। একে বিলিতি কোম্পানি, তাই নতুন চাকরি, ছুটিও পাওনা নেই। এভাবে বিনা নোটিসে কামাই, চাকরি নট হয়েও যেতে পারে। বারিন ব্যানার্জি নিজেও জানে সেটা, তাই আর দ্বিরুক্তি করলাম না। এমন বেড়াতে যাওয়ার ব্যাপারে সেই অর্থে প্রস্তুতি কখনোই থাকে না আমাদের, তাই এবারেও ব্যতিক্রম হয়নি। তবে বৃহস্পতিবার রাতে অফিস থেকে বের হয়ে পড়া সম্ভব হয়নি। সামান্য খোঁজ খবর নিতে জানা গিয়েছিল এক্ষেত্রে ট্রেন নয়, বাসেই সুবিধে। অগত্যা পরের দিন ভোরবেলা স্প্ল্যানেডে পৌঁছে কেওনঝাড়ের বাস। কয়েকজন শুভার্থী অবশ্য পরামর্শ দিয়েছিলেন, হাজার হোক বাঘ ভালুকের জায়গা, কলকাতা থেকে কিছু ব্যবস্থা করে যাওয়া, নিজের পক্ষে কিছু খোঁজ খবর নিয়ে বের হওয়া ভালো। পরামর্শটা অবশ্যই মন্দ নয়, কিন্তু যে সময়ের কথা, তখন বাইরে বেড়াতে যাওয়া আমাদের কাছে আক্ষরিক অর্থেই ছিল অ্যাডভেঞ্চার, অনিশ্চয়তায় ভরা রোমাঞ্চ। তখন যা বয়স, বুকের পাটা, তাতে এমন রোমাঞ্চের মজাই আলাদা। পুরনো অভিজ্ঞতায় জানতাম কিছু একটা ব্যবস্থা ঠিকই হয়ে যাবে, অযথা চিন্তার কোনো কারণ নেই। কাজেই সব ভাবনা ঝেড়ে ফেলে নির্দিষ্ট দিন ভোরের বেলা চেপে বসেছিলাম কেওনঝড়গামী বাসে। স্প্ল্যানেড থেকে তখন ভোরের দিকে বাসটা ছাড়ত। অত সকালে স্প্ল্যানেডে পৌঁছতে সমস্যা হতে পারে এটা বুঝে আগের দিনই ট্যাক্সি ঠিক করে রাখা হয়েছিল, তাই সমস্যায় পড়তে হয়নি। কিছু বেলার দিকে বাস বাংরিপাসি পার হতেই শুরু হলো পাহাড় জঙ্গলে ঘেরা ময়ূরভঞ্জ জেলা, তারই ভিতর দিয়ে আঁকা বাঁকা পথ। বিষয় যখন পৌঁছলাম, বেলা তখন দুপুর। বাস এখানে আধ ঘন্টার মতো দাঁড়াবে, দুপুরে খাওয়ার বিরতি। দেরি করলাম না আমরাও। সেই ভোরে স্প্ল্যানেডে বাস ছাড়ার আগে পেটে সামান্য কিছু দেওয়া হয়েছিল। তারপর পথে ছোট এক ভাঁড় চা ছাড়া আর কিছুই পড়েনি। অগত্যা পেটে ছুঁচোয় ডন মারতে শুরু করেছে। কাছেই মানানসই এক ধাবা গোছের হোটেল। খাওয়া সেরে দাম মেটাবার সময় কথা হচ্ছিল ম্যানেজার মহান্তিবাবুর সঙ্গে। বাস কেওনঝাড় পর্যন্ত গেলেও আমাদের নামতে হবে যোশীপুর। এখান থেকে খুব বেশি দূরে নয়। কিছু খোঁজ খবর নেওয়ার জন্যই ধরেছিলাম ওনাকে, তাতেই নিমেষে হিল্লে হয়ে গেল। মাঝবয়সী মহান্তিবাবু চমৎকার মানুষ। দুজনের মুখের দিকে খানিক হাঁ করে তাকিয়ে থেকে বললেন, আগে এদিকে এসেছেন? না, আসিনি। কদূর যাবেন? শিমলিপাল বড় জঙ্গল, ভিতরে রাত কাটাবার জন্য ফরেস্ট লজ বা বাংলো রয়েছে অনেক। যোশীপুর থেকে তার অনেকগুলোই বুক করা যায়। বারিন ফস করে বলল, চেহালা বাংলোটাই তো কাছে শুনেছি, যদি পাওয়া যায় ওখানেই উঠব। যতদূর শুনেছি চেহালা বাংলো এখনো পর্যন্ত খালি আছে, পেয়ে যাবেন। কিন্তু যাওয়ার কিছু ব্যবস্থা হয়েছে? তেমন কিছু হয়নি এখনো, যোশীপুর গিয়েই ব্যবস্থা করতে হবে। পেয়ে যাবেন, পেয়ে যাবেন। তবে এক্সট্রা সঙ্গী জোটাতে না পারলে ভাড়া কিছুটা বেশি পড়বে। মাঝে মধ্যেই বাইরে বেরোনো অভ্যাস। ততক্ষণে মহান্তিবাবুর কথায় কিছু অন্য গন্ধ পেয়ে গেছি। ফস করে বললাম, আপনার এখান থেকে কিছু ব্যবস্থা হয় না? হ্যাঁ, হবে। আমার এখান থেকেও গাড়ি যায় ওদিকে। এক পার্টি ওই জেরান্ডা বাংলো যাওয়ার জন্য আমার এখানে গাড়ি বুক করেছে, কিন্তু পার্টি এখনও এসে পৌঁছয়নি। নইলে আপনাদের এখান থেকেই চেহালা যাওয়ার গাড়ি ধরিয়ে দিতে পারতাম, আরামে চলে যেতে পারতেন। ভাড়াও খানিকটা কমই হতো। এমন সুযোগ ছাড়া যায় না। পার্টি কি আসবেন? না, তেমন হলে আমরা কিন্তু এখানেও অপেক্ষা করতে পারি। তার দরকার নেই, পার্টি আসবেন নিশ্চয়ই। তবু আপনাদের আটকে রাখা ঠিক হবে না। আপনারা যোশীপুরে চলে যান, পারমিটের ব্যবস্থা করতেও তো সময় লাগবে। তাছাড়া টাইগার প্রজেক্টের অফিসে খৈরি রয়েছে, সময় নিয়ে দেখতে পারবেন। আজকাল কলকাতা থেকেও অনেকে যোশীপুর আসেন স্রেফ ওই খৈরিকে দেখতে, বুঝলেন না? খৈরি? খৈরি কে বিনু মামা? খৈরি যোশীপুর টাইগার প্রজেক্টের অফিসে এক পোষা বাঘের নাম। টাইগার প্রজেক্টের অফিসে বাঘ? খাঁচাই বুঝি? না রে বাপু, যোশীপুর টাইগার প্রজেক্টের অফিসে খৈরি খাঁচায় বন্দি বাঘ নয়, দিনভর ইচ্ছে মতো ঘুরে বেড়ায় অফিস চত্বরে।
আসলে প্রজেক্টের ফিল্ড ডাইরেক্টর চৌধুরী সাহেব জঙ্গলের ভিতর বাচ্চাটাকে কুড়িয়ে পেয়েছিলেন, তারপর নিজের বাংলোয় এনে যত্নে বড় করে তুলেছেন। অরণ্যের পরিবেশ না পাওয়ার কারণে খৈরি এখন টাইগার প্রজেক্টের অফিসে মানুষের সঙ্গেই ঘুরে বেড়াতে অভ্যস্ত হয়ে গেছে। দেশ বিদেশ থেকে দর্শক আসে। তো খৈরির প্রসঙ্গ থাক, বরং আসল গল্পে ফিরে আসে আবার। মোহান্তি বাবুর কথায় এরপর বাসেই আমরা যোশীপুর চলে গিয়েছিলাম। উনি গাড়ির নম্বর দিয়ে দিয়েছিলেন, জেরান্ডার পার্টি এসে গেলেই ছেড়ে দেবে গাড়ি। যোশীপুর থেকে ধরে নেব আমরা। যোশীপুর ফরেস্ট অফিস থেকে চেহালা ফরেস্ট বাংলো বুকিং হয়ে গেল সহজেই। মহন্তেবাবু ভুল বলেননি, ফাঁকাই ছিল। যোশীপুর ছোট টাউন, ফরেস্ট অফিস টাউনের কিছু বাইরে হলেও জনবসতি বেশ ভালোই। দোকানপাট, খাবারের থেকেও কম নয়। হাতে সময় রয়েছে। বুকিংয়ের কাজ শেষ করে গিয়েছিলাম খৈরিকে দেখতে। কিছু নিরাশই হয়েছিলাম বরং। খৈরি পূর্ণবয়স্ক এক বাঘিনী ঠিকই, কিন্তু অতিরিক্ত যত্ন আর বন্য পরিবেশ না পাওয়ার কারণে সত্যিকারের বাঘিনী আর বলা যায় না। অতিরিক্ত মুটিয়ে প্রায় এক রোলার, যেন চলতে গেলে পেট প্রায় মাটিতে। কয়েক পা গিয়েই বসে পড়ছে থপ করে। বেশি সময় তাই আর নষ্ট করিনি। ওখানে ঘুরে বেড়াচ্ছিলাম এদিক ওদিক। গাছপালার ফাঁকে হঠাৎ এক সাধু বাবার থান নজরে পড়তে বারিন পায়ে পায়ে এগিয়ে গিয়েছিল সেই দিকে। ডানপিটে বেপরোয়া স্বভাবের হলেও সাধু সন্তদের প্রতি কিছু দুর্বলতা রয়েছে ওর। লক্ষ্য করেছি, সামনে তেমন কাউকে দেখলে একবার হলেও ঢু মারা চাই। অগত্যা পিছনে ধাওয়া করেছিলাম আমিও। তেমন বড় গোছের সাধু নয়, একাই এক গাছতলায় বসে কোড়ে আঙুলের সমান ছোট এক কাঠের টুকরোয় ছুরি দিয়ে কাটাকুটি করছেন। আমরা সামনে গিয়ে দাঁড়ালেও কিছুমাত্র ভ্রুক্ষেপ না করে হাতের কাজে ব্যস্ত রইলেন। সাধারণত এমন খুব একটা হয় না। ভক্ত বা দর্শনার্থী পেলে পথে ঘাটে অধিকাংশ সাধু বাবাজি ব্যস্ত হয়ে পড়েন তাদের নিয়ে। নিঃশব্দে খানিক দাঁড়িয়ে থেকে কিছু নিরাশই হলো বারিন। পকেট থেকে একটা টাকা বের করে সামনে রেখে প্রণাম করে ফেরার পথ ধরেছে। হঠাৎ সাধু বাবা বলে উঠলেন, তোরা রুক যা বেটা। ততক্ষণে খানিক এগিয়ে এসেছে দুজন। ফিরে গিয়ে দাঁড়ালাম আবার। সাধু বাবা অবশ্য আমাদের দিকে কিছুমাত্র লক্ষ্য করলেন না। হাতে সেই ছোট কাঠের টুকরো নিয়ে ব্যস্ত। আরও প্রায় মিনিট পাঁচেক পড়ে রইলেন সেটা নিয়ে। তারপর কোড়ে আঙুলের মতো সেই ছোট কাঠের টুকরোটা বারিনের দিকে এগিয়ে দিয়ে বললেন, এটা সঙ্গে রেখে দে, হাতছাড়া করিসনি। আগেই বলেছি, সাধু সন্তর ব্যাপারে বারিনের দুর্বলতা বরাবর। জিনিসটা হাতে নিয়ে ভক্তি ভরে কপালে ঠেকিয়ে পকেটে রেখে সামনে বসেই পড়ল। এবার এত যে ব্যাপার, সাধু বাবা আমার দিকে একবারও ফিরে তাকাননি, বলেননিও কিছু। তবু বারিনকে বসে পড়তে দেখে বসতে হলো আমাকেও। ততক্ষণে বারিন পার্স খুলে 5 টাকার একটা নোট বের করে সামনে রেখেছে। সাধু বাবা অবশ্য সেদিকে তাকালেন না, বললেন, অনেক দেরি করতে পারবি? ধুনি জ্বালার সময় হয়েছে, দেখে যা। সাধু বাবার ধুনি জ্বালতে সময় লাগলো কম নয়। পাশে বসে উসখুস করছি। আসলে সময় বয়ে যাচ্ছে, বেলাও পড়ে আসছে। ধুনির আগুন তখন জ্বলতে শুরু করেছে। এবার তাহলে যাই বাবা, আমাদের গাড়ি আসার সময় হয়ে আসছে। উত্তরে সাধু বাবা অল্প অল্প মাথা নাড়লেন। উঠে এলাম আমরা। দ্রুত পা চালিয়ে ফরেস্ট অফিসের কাছে পৌঁছে যে খবর পেলাম তাতে ভিতরের আশঙ্কাই সত্যি হলো। বিষয় থেকে মহন্তিবাবুর গাড়ি খানিক আগে এসেছিল, তারপর সামান্য অপেক্ষা করে চলে গেছে। পথের মাঝে পড়ে পাওয়া সুবিধা সাধু বাবার জন্য নষ্ট হলো বলা যায়। তবে তা নিয়ে কেউই উচ্চবাচ্য করিনি, আফসোসও নয়। বেলা পড়ে আসছে, সময় নষ্ট না করে গাড়ির খোঁজ করছি।
দারুণ এক খবর পাওয়া গেল। ইতিমধ্যে বন দপ্তরের কয়েকজনের সঙ্গে ভালোই পরিচয় হয়ে গেছে। তাদেরই একজন ফরেস্ট গার্ড সেবক দাস, বছর 30 বয়স, চটপটে তরুণ। দেখা হতেই অবাক হয়ে বলল, আপনাদের গাড়ি তো এসেছিল স্যার, জাননি? সে ভাই আমাদেরই দোষে। মাথা নেড়ে সংক্ষেপে ব্যাপারটি ব্যক্ত করল বারিন। কি যে করি এখন তাই ভাবছি। বারিনের কথায় সেবক এক মুহূর্ত কি চিন্তা করে যে প্রস্তাব করল, তার থেকে ভালো কিছু হয় না। চেহালার কাছে একদল চোরাই কাঠ পার্টির দেখা পাওয়া গেছে। খানিক আগে সেই খবর আসতে বন দপ্তরের একটা জিপ তাদের খোঁজে চেহালার দিকে যাচ্ছে। থানায় খবর গেছে, পুলিশ এসে পড়লেই রওনা হয়ে যাবে। দলে তারও যাবার কথা, বড় জিপ, ইচ্ছে করলে আমরাও সঙ্গে যেতে পারি। গাড়ি অবশ্য চেহালা ফরেস্ট বাংলো যাবে না, তবে যেখানে নামতে হবে সেখান থেকে মাইলখানেক হাঁটা পথ। ওরা অপেক্ষা করছে পুলিশের জন্য, এসে পড়লেই রওনা হয়ে পড়বে। বলা বাহুল্য, এ যেন প্রায় মেঘ না চাইতেই জল। মুহূর্তে রাজি হয়ে গেলাম। তাহলে তো খুবই ভালো হয় ভাই, নইলে যে অবস্থা দেখছি রাতটা হয়তো এখানেই পড়ে থাকতে হবে। তাহলে আমাদের সঙ্গে চলে আসুন স্যার। তা হাট বাজার করেছেন কিছু? হাট বাজার? হ্যাঁ স্যার, যেখানে যাচ্ছেন বলতে গেলে কিছুই কিন্তু মিলবে না সেখানে। চেহালা বাংলো দেখাশোনার জন্য মালি আছে অবশ্য, বললে দুবেলার খাবারও হয়তো যোগান দিতে পারবে, কিন্তু সে মোটা চালের ভাত স্যার, সঙ্গে জঙ্গলের বুনো আলুর ঝোল। যে কদিন থাকবেন তাই খেতে হবে। কপাল ভালো থাকলে এক দিন বুনো মুরগি বা কোয়েলের ডিম মিলতেও পারে স্যার। সত্যি কথা বলতে কি, দুজন যে ধরনের মানুষ ওসব খাবারে ভালোই অভ্যস্ত। তবু প্রস্তাবটা কেন জানি না মনে ধরে গেল। যাব তো বন দপ্তরের গাড়িতে, সুযোগ যখন পাওয়া গেছে 2 দিন ভালো মন্দ দিয়ে পেট ভরাতে আপত্তি কোথায়। অগত্যা ছুটলাম হাট বাজারের খোঁজে। বাইরে বের হলে এসব বারিনি সামলায়, আমি একেবারেই মাথা গলাই না। তা দিলদরিয়া মানুষ বারিন অল্প সময়ের মধ্যে চাল ডাল আলু সমেত মালপত্র যা কিনে ফেলল, তা প্রায় গন্ধমাদনের সামিল। কেনাকাটা শেষ করে ফেরার পথ ধরেছি, দেখি পথের পাশে এক দেহাতি মানুষ একজোড়া তাগড়াই মোরগ নিয়ে বসে আছে। গ্রামের চোরে খাওয়া মোরগ, এক একটার ওজন কেজি 4 কম নয়। কলকাতার বাজারে দেখা যায় না তেমন। অগত্যা বারিন যে ঝাঁপিয়ে পড়বে জানাই ছিল, কিন্তু হোঁচট খেতে হলো গোড়াতেই। দেহাতি মোরগওয়ালা জানিয়ে দিল নিতে হলে 2টোই কিনতে হবে। হঠাৎ খুব বিপদে পড়ে টাকার দরকার হওয়ায় অনেক দূরের গ্রাম থেকে আসছে, সন্ধ্যের আগেই বাড়ি ফিরতে হবে। অথচ একটা মোরগ বেচে তার প্রয়োজন মিটবে না, 2টো একসঙ্গে নিলে কিছু সস্তাতেও দেবে। অত বড় 2টো মোরগ, দামও কম নয়। ইচ্ছে থাকলেও বাড়ির মনস্থির করতে পারছিল না। এদিকে দেহাতি লোকটার শুকনো মুখের দিকে তাকিয়ে বুঝতে পারছিলাম একটা কথাও মিথ্যে বলেনি বেচারা। টাকাটা তার খুবই দরকার। কি খেয়ালে ফস করে বলে ফেললাম, নিয়ে নে বারিন, একটার দাম আমি দিয়ে দেব। আমার প্রস্তাবে বারিন রাজি হবে না জানতাম, আসলে ওকে উস্কে দেবার জন্যই বলা হলো। তাই মুহূর্তে বলল, তা কেন হবে, দুজনেই দেব। মুহূর্তে মনস্থির করে 2টো মোরগই এরপর কিনে ফেলল বারিন। যাই হোক, শেষ পর্যন্ত থানা থেকে জনা 2 পুলিশ যখন এসে পৌঁছল, অনেকটা সময় চলে গেছে। ঠিক ছিল একজন রেঞ্জার যাবেন, কিন্তু দেরি হবার কারণে তিনি আর গেলেন না। পরিবর্তে এলেন বিট অফিসার ধবল মিশ্র। ভুঁড়ি সর্বস্ব থলথলে শরীর, বয়স 50-এর কোঠায়, গাল ভর্তি পান চিবুতে চিবুতে গাড়ির সামনে দাঁড়িয়ে 12 কয়েক হাত কপালে ঠেকালেন আগে, তারপর উঠে বসলেন সামনের সিটে। মুখ দেখেই বোঝা যাচ্ছিল এই অবেলায় বের হতে যথেষ্ট আপত্তি ছিল তাঁর, কিন্তু রেঞ্জার সাহেবের কথায় না করতে পারেননি। আমরা অবশ্য মালপত্র নিয়ে আগেই গাড়িতে। অগত্যা মিশ্র সাহেব উঠে বসতেই গাড়ি ছেড়ে দিল। এই পর্যন্ত বলে বিনু মামা আবার থামলেন। আমাদের উৎসুক মুখগুলোর দিকে অল্প চোখ ঘুরিয়ে নিয়ে বললেন, এ যে সময়ের কথা, শিমলিপাল অরণ্য তখন ভয়ানক বললেও কম বলা হয়। ভিতরে এমন ঘন জঙ্গল, অনেক জায়গায় দিনের বেলাতেও গাড়ির হেডলাইট জ্বালতে হয়।
এদিকে পথও কম নয়, অথচ গাড়ি ছাড়তে ছাড়তে বিকেল প্রায় 4টে। তবু শহর ছাড়িয়ে গ্রামের পথে চলতে মন্দ লাগছিল না, কিন্তু গ্রাম ছাড়িয়ে জঙ্গলের পথ ধরতেই মালুম পাওয়া গেল পথ একেবারেই ভালো নয়। জঙ্গলে ঢোকার মুখেই একটা চেকপোস্ট। এখানে জঙ্গলে ঢোকার অনুমতিপত্র চেক করা হয়, কিন্তু আমাদের গাড়ি বন দপ্তরের। তার উপর সামনের সিটে বিট অফিসার হাত নাড়ছেন দেখে গাড়ি কাছে পৌঁছবার আগেই খুলে গেছে গেট। থামতে হয়নি। মিনিট 15 পরে ফের এক চেকপোস্ট। থামতে হলো না সেখানেও, কিন্তু পথের অবস্থা একেবারেই ভালো নয়। উঁচু নিচু অসমতল পথ, তার উপর রাস্তার অনেক জায়গা দিয়েই বয়ে চলেছে জলের স্রোত। কাছেই পাহাড়ের উপর থেকে নেমে আসা ঝর্ণার জল। অনেকদিন মেরামত না হওয়ার কারণে যথেষ্টই খারাপ অবস্থা। এছাড়া অনেক জায়গাতেই পাহাড়ি পথ, ঘন ঘন বাঁক আর চড়াই উতরাই, ঝাঁকুনিতে প্রাণ ওষ্ঠাগত হবার জোগাড়। তারই মাঝে এক সময় নেমে এলো অন্ধকার। দুজনের অবস্থা আন্দাজ করে সেবক দাস বলল, সবে অর্ধেক পথ এসেছি স্যার, গাড়ি 8টার আগে পৌঁছবে না। সন্ধে নামার পর জঙ্গলের অবস্থা দেখে ততক্ষণে প্রমাদ গুনে ফেলেছি। সরু পথের দুই পাশে শুধু ঘন জঙ্গল আর জঙ্গল, অবিশ্রান্ত ঝিঁঝির কোরাস। তারই ভিতর আচমকা এক একটা রাত জাগা পাখির চিৎকার। রাতের পাখির ডাক যেমন ভয়ানক হয় জানা ছিল না। অন্ধকারে বসে মাথায় শুধু ঘুরপাক খাচ্ছিল চেহালা বনবাংলোর আগে যেখানে আমাদের নামিয়ে দেবার কথা, সেখান থেকে এত মালপত্র নিয়ে এই অন্ধকার জঙ্গলের পথ ধরে যাব কি করে। পাশে বারিনকে সেই কথা বলতে যাচ্ছিলাম, কিন্তু তখন সে সেবক দাসের সঙ্গে দিব্যি গল্প জুড়ে দিয়েছে। সেবকের কথাতেই বুঝলাম আমাদের নামিয়ে দিয়ে ওরা এগিয়ে যাবে আরও ভিতরে এক দেহাতি গ্রামের দিকে। খবর সেই গ্রামের কাছেই ডাঁই হয়েছে অনেক কাটা গাছের গুঁড়ি। রাত হলেও সমস্যা হবে না, কাজ মিটিয়ে রাতেই যোশীপুর ফিরে যাবে ওরা। একান্তই সম্ভব না হলে থেকে যাবে কোনো ফরেস্ট বাংলোয়। তাই শুনে বারিন হঠাৎ বলে ফেলল, সেবকদা, এই রাতে কোনো কারণে যদি যোশীপুর ফেরা সম্ভব না হয়, সবাই কিন্তু চলে আসবেন চেহালা বাংলোয়। মালির আপত্তি না হলে মুরগির ঝোল ভাতের ব্যবস্থা হয়ে যাবে। এদিকে বাংলা কথা বোঝে সবাই, ভালো বলতেও পারে অনেকে। সামনে বসে বিট অফিসার ধবল মিশ্র নিশ্চয়ই শুনছিলেন সব। হঠাৎ বললেন, গাড়িতে মুরগি আছে নাকি? বিট অফিসারের কথায় থতমত খেয়ে ঢোক গিলল সেবক দাস। বিট অফিসার ধবল মিশ্রর কথা আগেই শুনেছে ওর কাছে। নিষ্ঠাবান মানুষ, মাছ মাংস খান না। মুখ ফসকে বলে ফেলে বারিন যে একেবারেই ঠিক করেনি নিজেও বুঝতে পেরেছিল। উত্তর দিল সেবক দাসী। আমতা আমতা করে বলল, আছে স্যার, আসলে ফরেস্ট বাংলায় দিন দুয়েক থাকবেন ওনারা, তাই সঙ্গে নিয়েছেন স্যার। এই রাতের গাড়িতে মুরগি? মানা করা উচিত ছিল তোমার। ওনার দোষ নেই স্যার, কেনার সময় তো উনি ছিলেন না, কি করে মানা করবেন বলুন? আপনারা ঠিক করেননি ভাই, আজকে রাতটা ভালো নয়, তার উপর যাচ্ছি এক ঝামেলার কাজে। বাইরে দুই দিকে জমাট অন্ধকার হলেও হেডলাইটের আলো গাছপালায় প্রতিফলিত হবার কারণে গাড়ির ভিতর অন্ধকার তেমন জমাট নয়। বারিন বা আমি ফের কি উত্তর দিই সেই আশঙ্কায় সেবক দাস চোখের ইশারায় মানা করল আমাদের। কেউ তাই আর কথা বাড়ালাম না, কিন্তু ঝামেলা তবু হয়েই গেল। সমতল জমি পেয়ে গাড়ি তখন বেশ জোরেই ছুটছে। হঠাৎই কি কারণে সিটের তলায় রাখা একটা মোরগ হঠাৎ তারস্বরে ডেকে উঠল। দেখা দেখি টান ধরল অন্যটাও। দুই মোরগের হঠাৎ সেই চিৎকারে সিঁটি আছি তখন। মিশ্র সাহেব ফের কি বলে ওঠেন ভাবছি, তার মধ্যেই বিকট একটা শব্দ করে বড় একটা ব্রেক কষে দাঁড়িয়ে গেল গাড়িটা। হঠাৎ এমন ব্রেক কষার কারণ বুঝতে কোনো মতে ঝাঁকুনি সামলে গাড়ির উইন্ডস্ক্রিন দিয়ে বাইরে চোখ ফেলেছিলাম। মুহূর্তে সারা শরীর কেঁপে উঠল। হাত কয়েক দূরে পথের উপর এক জলধারা, খানিক দূরে পাহাড়ের ঢাল বেয়ে গড়িয়ে আসা ঝর্ণার জল বয়ে চলেছে পথের উপর দিয়ে।
সেই তীর্তির জলধারের উপর খেলা করছে দুটো বিশাল বড় সাপ। হাত 15 কম কোনোটাই নয়। ওধারে বসে ফরেস্ট গার্ড সেবক দাস সেদিকে তাকিয়ে বার কয়েক কপালে হাত ঠেকিয়ে বলল, স্যার, জোড়া কিং কোবরা। কিং কোবরা মানে শঙ্খচূড়। চিড়িয়াখানা ছাড়া আগে কখনো দেখিনি। ইতিমধ্যে তীব্র আলোর কারণে দুটো সাপই ফনা তুলে খাড়া হয়ে উঠেছে। মাটি থেকে অন্তত হাত 3 উঁচুতে ফনা তোলা দুটো মাথা মৃদু দুলছে। ঘন ঘন চেরা জীব যেভাবে বাইরে বের হয়ে আসছে, বুঝতে দেরি হয় না যথেষ্টই বিরক্ত। ইতিমধ্যে বার কয়েক জঙ্গলে ঘোরা হয়ে গেছে, দেখা হয়ে গেছে নেকড়ে, চিতাবাঘ, এমনকি ডোরা কাটা কেঁদো বাঘও। কিন্তু এমন কিং কোবরা আগে কখনো দেখিনি। কিন্তু দারুণ সেই দৃশ্য চোখ ভরে দেখব কি? এই অন্ধকার রাতে গাড়ি কিভাবে ওদের পাশ কাটাবে তাই ভেবেই কপালে ঘাম জমতে শুরু করেছে। যেভাবে সাপ দুটো হাত 3 উঁচুতে ফনা তুলে রয়েছে, খোলা জিপ নিয়ে পাশ কাটানো অসম্ভব। প্রায় দম বন্ধ করে তাকিয়ে আছি। ব্যতিক্রম নয় অন্যরাও। ড্রাইভার ইতিমধ্যে হেডলাইট অন করতে লেগেছে, যদি ভয় পেয়ে স্থান ত্যাগ করে সেই আশায়। কিন্তু তাতে হিতে বিপরীতই হয়েছে বরং। 2 সর্পরাজের চেরা জিভ বাতাস যাচ্ছে আরো ঘন ঘন। অবিশ্রান্ত ঝিঁঝির কোরাসের ভিতরে চাপা ফোঁস শব্দ। মিনিট কয়েক কেটে গেছে। তারপর একসময় তো ভাবতে শুরু করেছি গাড়ি আর না এগিয়ে ফেরার পথে ধরবে হয়তো। কিন্তু এই সরু রাস্তায় সেটাও খুব সহজ নয় বলেই ড্রাইভার সেই চেষ্টা করেনি। এই যখন অবস্থা, হঠাৎই সিটের তলায় মোরগ দুটো ফের তারস্বরে ডাকতে শুরু করল। এবারের গলার স্বর আগের মতো নয়। মনে হলো ভীষণ ভয় পেয়েছে যেন। রীতিমতো কাঁপছে গলা। অদ্ভুত ব্যাপারটা ঘটল সেই সময়। অদূরে ফনা উঁচু করে থাকা প্রায় স্থির সাপ দুটো হঠাৎই নড়ে উঠল কেমন। মুহূর্তে মাথা নামিয়ে ঢুকে পড়ল পথের পাশে জঙ্গলের ভিতর। দীর্ঘ দেহটা অদৃশ্য হতে কয়েক সেকেন্ড সময় লাগলো অবশ্য। দেখে প্রায় ঘাম দিয়ে জ্বর ছাড়ল যেন। সামনে মিশ্র সাহেব তো কপালে হাত ছুঁয়ে বলেই ফেললেন, না স্যার, আপনাদের মোরগ দুটোই আজ বাঁচিয়ে দিল দেখছি। এতদিনের চাকরি, এত বড় কিং কোবরা আগে দেখিনি। বাপরে! আমরা অবশ্য কেউ জবাব দিলাম না। আসলে বিপদ দূর হলেও তার ধকল তখনও সামলাতে পারেনি কেউ। ইঞ্জিন চালুই ছিল। মিনিট 2 অপেক্ষার পর গাড়ি চলতে শুরু করলো আবার। তারপর পথের উপর সেই জলধারা পার হতে গিয়ে যা ঘটল স্বপ্নেও ভাবা যায়নি। হঠাৎ গাড়ির পিছনের 2 চাকা ভীষণভাবে স্কিড করতে শুরু করল। ছড়ছড় শব্দে সমানে কাদা জল ছিটকে উঠতে লাগলো। সন্দেহ নেই জলধারার কারণে নরম মাটি কাদা হয়েছিল। তার উপর গাড়ি এসে পড়তেই চাকা স্কিড করতে শুরু করেছে। মিনিট খানেক চেষ্টার পর ড্রাইভার শেষে হাল ছেড়ে দিয়ে জানিয়ে দিল নেমে ঠেলতে হবে গাড়ি। জলধারার কাদা অংশ বেশি নয়, ঠেলে দেওয়াই যায়। কিন্তু খানিক আগের সেই ভয়ানক ব্যাপারের পর কেউ নামতে ভরসা পাচ্ছিল না। এমনকি ফরেস্ট গার্ড সেবক দাসরাও। কারো মুখেই কথা নেই, বলতে গিয়েও কিছু বলতে পারছে না কেউ। ওই সময় খুব কাছে আচমকা জোরালো ঝিঁঝির আওয়াজ শুরু হলো। জঙ্গলে ঝিঁঝির আওয়াজ নতুন কিছু নয়। বিকেলের আলো পড়ে আসতেই পথের 2 পাশে ঝিঁঝির আওয়াজ চলছেই, কিন্তু এত জোরালো কখনো নয়। অন্ধকার রাতে নির্জন বনের ভিতর আচমকা সে আওয়াজে বুকের ভিতর হঠাৎ কেঁপে উঠল। বিট অফিসার ধবল মিশ্র কান পেতে সেই আওয়াজ সামান্য শুনেই হঠাৎই নড়ে উঠলেন। দাস, বলেন স্যার। বলবো আর কি, আগে তো বলেছিলাম রাতটা ভালো নয়। হ্যাঁ স্যার। কি স্যার স্যার করছিস? গাড়িতে ওই মোরগ আর এক মুহূর্ত রাখা যাবে না। নজর লেগেছে কারো, দেরি না করে বাইরে ফেলে দেখুনি। বলে কি ভদ্রলোক? অল্প আগে কেনা জোড়া মোরগ
দুটো মিলিয়ে ওজন কেজি 7 কম নয়। সেই জোড়া মোরগ বাইরে ফেলে দিতে বলছেন ভদ্রলোক। সেই কথাই বলতে যাচ্ছিলাম, দেখি ইতিমধ্যে ফরেস্ট গার্ড সেবক দাস ঝুঁকে পড়েছে পাশে বারিনের উপর। ফিসফিস করে বলছে কিছু। উত্তরে বারিনও ঘাড় নাড়ল সামান্য। সেবক অতঃপর এক মুহূর্ত দেরি না করে সিটের তলা থেকে দড়ি বাঁধা মোরগ দুটো টেনে বের করে আনল। মোরগ দুটো সেই যে কাঁপা গলায় ডাকতে শুরু করেছিল, তারপর থামেনি আর। এবার সেবক তাদের বাইরে টেনে আনতেই শুরু হলো পরিত্রাহী চিৎকার। সেবক অবশ্য তাতে কান দিল না, সামনে খোলা দরজা দিয়ে মুহূর্তে ছুঁড়ে দিল বাইরে। পরিত্রাহী চিৎকারে দুটো মোরগই পাখা ঝাপটে ছিটকে গেল বাইরের অন্ধকারে। হঠাৎই দেখলাম অন্ধকারের ভিতর থেকে নিকষ কালো দুটো দীর্ঘ লম্বা হাত বেরিয়ে এসে শূন্যেই লুফে নিল তাদের। নিমেষে ফের হারিয়ে গেল অন্ধকারের ভিতর। মোরগ দুটোর আর্তনাদও থেমে গেল মুহূর্তে। আর কি কাণ্ড! ফের স্টার্ট দিতে গাড়িও দিব্যি গড়াতে শুরু করলো সেই কাদায় ভরা জলধারার উপর দিয়ে। একবারের জন্য চাকা স্কিড করল না। তাই নাকি মামা? হ্যাঁ রে, একদম তাই। প্রথমে মনে হয়েছিল অন্ধকার ফুঁড়ে হঠাৎই বের হয়ে আসা সেই কালো লম্বা হাত স্রেফ দেখার ভুল। কিন্তু তাই যদি হবে, ছুঁড়ে দেওয়া মোরগ দুটো শূন্যে লুফে নিল কে? গাড়ি থেকে খুব দূরে তো নয়। চোখের পলকে অত বড় দুটো মোরগ অন্ধকারে শুধু হারিয়ে যাওয়া নয়, তাদের আর্ত চিৎকার নিমেষে থেমে যাওয়ার কোনো ব্যাখ্যাও তো দিতে পারিনি সেদিন। সবটাই কেমন হেয়ালির মতো। তারপর অদ্ভুত ব্যাপারটা নিয়ে গাড়িতে কেউ আর একটি কথাও বলেনি। তারপর বার কয়েক কপালে হাত ছোঁয়ানো ছাড়া কারো মুখ দিয়ে একটা কথাও বের হয়নি। সবার মুখে কুলুপাটা। পথে অবশ্য কোনো ঝামেলা হয়নি। তারপর আমাদেরও আর পথের মাঝে নামিয়ে দেওয়া হয়নি। বিট অফিসার ধবল মিশ্র ড্রাইভারকে নির্দেশ দিয়েছিল এই রাতে পথের উপর নামিয়ে দেওয়ার দরকার নেই। আমাদের যেন চেহলা ফরেস্ট বাংলোতেই পৌঁছে দেওয়া হয়। আদেশ পেয়ে ড্রাইভারও আমাদের নামিয়ে দিয়েছিল চেহলা বাংলোর দোরগোড়ায়। সমস্যায় পড়তে হয়নি। গভীর জঙ্গলের মাঝে চেহলা বাংলো এক কথা চমৎকার। চারপাশে ইউক্যালিপটাসের সারি। খানিক আগে সেই ভয়ানক ঘটনার পর প্রায় হাফ ছাড়লাম যেন। বাংলোর মালি ভুনি ওরাও বেজায় ভালো মানুষ। তৎক্ষণাৎ বাংলোর সবচেয়ে ভালো ঘরটাই খুলে দিল আমাদের জন্য। এক ফাঁকে শুধু বলল, এই সময় না এলি ভালো করতেন বাবু। দিন কয়েক হলো এদিকে ঘন ঘন বাঘ বেরোচ্ছে। নিরাপদ আশ্রয় মিলতে আমরা অবশ্য তার কথা নিয়ে একেবারেই মাথা ঘামাইনি। বারিন তো বলেই ফেলল, ভাগ্যিস সাধু বাবার জন্য গাড়ি ফেল হয়েছিল, নইলে আজকের অভিজ্ঞতাটা মাঠে মারা যেত। অবশ্য নগদ টাকায় কেনা দুটো মোরগ খোয়া গেছে, কিন্তু যে অভিজ্ঞতাটা হলো তার দাম আরও বেশি। কি বলিস? উত্তরে আমি শুধু ঘাড় নেড়েছিলাম। তখন কি আর জানতাম আরো বড় ভয়ানক অভিজ্ঞতা আমাদের জন্য অপেক্ষা করে রয়েছে। বিনু মামা ফের থামলেন। বাঘের সামনে পড়ে গিয়েছিলেন নাকি? বাঘ? কি বলছিস? বাঘের চাইতেও ভয়ানক। গোড়াতেই তো বলেছি জীবনে অমন বিপদে আর পড়িনি কখনো। পরের দুটো দিন প্রায় ঘোরের মধ্যে পার হয়ে গেল। ভেবেছিলাম জেনাবিল আর জেরান্ডাও ঘুরে আসব। পরের দিন সুযোগও মিলে গিয়েছিল। চেহালা হয়ে এক জিপ যাচ্ছে জেনাবিলের দিকে। চড়ে বসলেই হতো, কিন্তু সবে গতকাল এসেছি, মন সায় দিল না। তার উপর গত রাতে ভুনি ওরাওয়ের হাতের রান্না খেয়ে মজে গেছি বলা যায়। জলজান্ত দুটো মোরগ পথের মাঝে ওইভাবে খুইয়ে বারিনীর তখন জেদ চেপে গিয়েছিল বোধহয়। হঠাৎই বলে ফেলেছিল, আচ্ছা রাতে মুরগির ব্যবস্থা করা যাবে ভুনি? বারিনকে তো চিনি, নেহাতি কথার কথা। এই রাতে ও নিজেও আশা করেনি, কিন্তু ফরমাস হতেই ভুনি ওরাও দিব্যি জুটিয়ে ফেলল কোথা থেকে। রাতে সেই দেহাতি মুরগির ঝোল আর গরম ভাত খেয়ে ফ্ল্যাট হয়ে গেছি প্রায়। ভুনি ওরাও কথা দিয়েছে আজও মুরগি জুটিয়ে আনবে। অগত্যা বাতিল করে দিলাম সেই সুযোগ। চেহলা বাংলো ঘন জঙ্গলের ভিতর।
বাংলোর হাতায় সার দিয়ে শুধু ইউক্যালিপটাস, তারপরেই গভীর ঘন জঙ্গল। সকাল থেকে শুধু পাখির কলরব, তারই ফাঁকে দু একটা কোটরা হরিণের ডাক। গতরাতে বার কয়েক হাতির ডাক শোনা গেলেও দিনে আর শুনতে পাইনি। সকালে গরম খিচুড়ি দিয়ে ব্রেকফাস্ট সারা হবার পর ঠিক হলো কাছেই কায়রাকোচার বাংলো ঘুরে আসব। বলা বাহুল্য খবরটা ভুনিও রাওয়ের কাছেই পেয়েছিলাম। মাত্র মাইল আড়াই পথ। ছোট এক ছেলে ঝগড়ুকেও দিয়েছিল সঙ্গে। বছর 10 বয়স হলেও বেশ কাজের ছেলে ঝগড়ু। জঙ্গলের পথঘাট হাতের তালুর মতো চেনা। তার সঙ্গে জঙ্গলের লাল কাঁকড় বিছানো পথে চারপাশের মনোরম দৃশ্য আর পাখির ডাক শুনতে শুনতে পথ চলার কষ্ট টের পাইনি একদম। যদিও পথের দুধারে ঘন জঙ্গল, বন্যজন্তুর আনাগোনা বোঝার জন্য পথের পাশে খানিক দূর অন্তর রয়েছে ইমপ্রেশন প্যাড, মানে খানিকটা জায়গার মাটি ঝুড়ো করে কুপিয়ে রাখা। তার উপর হরিণ, শুয়োর থেকে শুরু করে বাঘ, হাতি পর্যন্ত একাধিক জন্তুর পায়ের ছাপ। কতক একদম টাটকা, দেখেই বোঝা যায় তাদের নিয়মিত আনাগোনা রয়েছে। তবে 2-4টে বানর ছাড়া অন্য কিছুই চোখে পড়েনি, তাই সাহস কিছু বেড়েই গিয়েছিল বরং। তার উপর মন ভালো করে দেওয়া অবিশ্রান্ত পাখির ডাক। দেখতে দেখতে পৌঁছে গেলাম কায়রাকোচার বাংলোয়। ফেরার পথে অনেকটাই চলে এসেছি তখন। ঝগড়ু হঠাৎ পথের পাশে এক ইমপ্রেশন প্যাডের সামনে থেমে বলল, এই দেখুন বাবু, টাটকা বাঘের পায়ের ছাপ। তাকিয়ে দেখি ঝুড়ো মাটির উপর একদম টাটকা বাঘের পায়ের ছাপ। গজেন্দ্র গমনে তিনি চলেছেন আমাদের খানিক আগে, চেহালার দিকেই। আকারে যথেষ্ট বড় সেই পায়ের ছাপ দেখে বেজায় ভয় যে পেয়েছিলাম তা বলার অপেক্ষা রাখে না। হোক না দিন, ঘন জঙ্গলের মধ্যে নিরস্ত্র 3টি মানুষ অদূরে গাছের আড়াল থেকে ঝাঁপিয়ে পড়লে ভাবতে গিয়ে মাথা ঘুরে গিয়েছিল। বলা যায় বুকে বল পেলাম ঝগড়ুর কথায়। মাথা ঝাঁকিয়ে যা জানালো তার মধ্যা অর্থ অযথা ভয় পাবার কিছু নেই। বাঘটা সকালে শিকারের খোঁজেই বের হয়েছে বটে, তবে আমরা তার লক্ষ্য নই, তাই আগে চলেছে। শিমলিপাল জঙ্গলের খুব কম বাঘই নরখাদক। বনের স্বাভাবিক খাদ্য হরিণ বা শুয়োর শিকারে অক্ষম না হয়ে পড়লে মানুষের দিকে নজর দেয় না। সেদিন অনেকগুলো ইমপ্রেশন প্যাডে তার পায়ের ছাপ দেখেছিলাম। বরাবর আমাদের আগে আগে চলেছে চেহালার দিকে। একসময় তো ভয় হচ্ছিল চোখের সামনে পড়ে না যায়, তাহলে কি যে হতো ভগবানই জানেন। কিন্তু একবারও তিনি দেখা দেননি। বাঘটা অবশ্য চেহালা পর্যন্ত যায়নি, তার আগেই জঙ্গলের ভিতর ঢুকে গিয়েছিল। আমরাও হাঁপ ছেড়েছিলাম। বিনু মামা থামতেই টুলটুলি বলল, এই তো দারুণ অভিজ্ঞতা মামা। সে তো বটেই, আর সেই দারুণ অভিজ্ঞতাটাই পরের দিন কাল হয়ে গেল। কেন? সেটাই তো বলতে বসেছি রে। সামান্য দম নিয়ে বিনু মামা ফের শুরু করলেন। চাহলা ফরেস্ট বাংলো থেকে মোরামের পথ বেরিয়েছে আরও একটা। চক্রা আকারে বনের ভিতর মাইল কয়েক গিয়ে ফের চাহলাতেই ফিরে এসেছে। অর্থাৎ সেই পথ বরাবর চললে গভীর বনের মধ্যে দিয়ে ঘুরে ফের চাহলার ফরেস্ট বাংলোতেই ফিরে আসা যায়। পরের দিন খবরটা শুনেই ঠিক করে ফেললাম ঝগড়ু নয়, নিজেরাই যাব। অ্যাডভেঞ্চারটা আরো দারুণ হবে। প্রস্তাবটা অবশ্য বারিনি দিয়েছিল, মুহূর্তে লুফে নিয়েছিলাম আমিও। গতকালের অভিজ্ঞতা এই সুযোগে আরো জমাট করে নেওয়াই যায়। ভাবা হয়েছিল একটু সকালের দিকেই বের হব, কিন্তু সেটা আর হলো না। অনেকটা পথ। ঠিক হলো দুপুরের খাওয়ার কাজটা সেরেই যাওয়া ভালো। অগত্যা দেহাতি মুরগির ঝোল ভাত খেয়ে যখন রওনা দিলাম, দুপুর পার হয়ে গেছে, বেলা প্রায় 3টে। তবে তা নিয়ে একেবারেই মাথা ঘামায়নি। ঝাড়া হাত পা মানুষ দুজন, একটু পা চালিয়ে চললে সন্ধ্যের আগেই বেশ ফিরে আসতে পারবো। কিন্তু যা ভাবা যায় তাই কি সবসময় হয়? বনের ভেতর দিয়ে আঁকাবাঁকা পথটা প্রায় চক্রবুহের মতো।
তার উপর অজস্র পাখির ডাক। ভাগ্য ভালো বলতে হবে, দু জায়গায় হরিণের ঝাঁকেরও দেখা পাওয়া গেল। পথের পাশে হঠাৎ ঝনঝন শব্দে চমকে তাকিয়ে দেখি একেবারে জোড়া সজারু। খানিক পরে দূরে ডালপালা ঝাপটানোর আওয়াজ শুনে যখন ভাবছি গাছ কাটা হচ্ছে বোধহয়, কিন্তু এগিয়ে যেতে মালুম পেলাম ব্যাপারটা। রাস্তা থেকে খানিক নিচে একপাল হাতি ডাল ভেঙে নামিয়ে পাতা দিয়ে ভোজের আসর বসিয়েছে। ভাগ্যিস জায়গাটা অনেক নিচে, তাই নিশ্চিন্তেই দাঁড়িয়ে দেখলাম খানিক। এসব কারণে যে দেরি হয়ে যাচ্ছে খেয়ালই হয়নি গোড়ায়। যখন সেটা মালুম হলো, সূর্য অনেকটাই ঢলে পড়েছে। বনের ভিতরে আলো বেশ কমে এসেছে। দ্রুত পা চালাচ্ছি। ডান দিকে জঙ্গল অনেকটা হালকা দেখে বারিন পরামর্শ দিল, চল বেনু, একটু শর্টকাট করা যাক। যে পরামর্শখানা দিল সেটা মন্দ নয়। আগেই বলেছি, জঙ্গলের ভিতর পথ অনেকটা বৃত্তাকার, ক্রমশ ডান দিকে বেঁকে গেছে। অর্থাৎ ডান দিকে হালকা জঙ্গলের ভিতর দিয়ে গেলে ফের চলার পথেই পড়ব আবার। অনেক সংক্ষিপ্ত হবে। অগত্যা দুজন নেমে পড়লাম ডান দিকের হালকা জঙ্গলে। কিন্তু প্রায় 15 মিনিট পথ চলার পর যখন পথের হদিশ পাওয়া গেল না, টনক নড়ল। এতক্ষণ তো লাগার কথা নয়। এদিকে হালকা জঙ্গল ততক্ষণে আর হালকা নেই, যথেষ্টই ঘন। পড়ন্ত বিকেলে আলো ভয়ানক কম। সামনে হাত কয়েকের বেশি নজর পড়ে না। যে কোনো সময় একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে। দুজন আর না এগিয়ে ফিরে যাব কিনা ভাবছি, আচমকা বন কাঁপিয়ে বাঘের ডাক। যেদিক থেকে এসেছি সেই দিক থেকে। দুদিন হলো এসেছি। বাঘের পায়ের ছাপ দেখলেও বাঘের আওয়াজ কখনো শুনিনি। ঘন জঙ্গলের ভিতর দাঁড়িয়ে হঠাৎ মনে হলো কেউ বুঝি বেঁচে নেই আর। জারি জুরি নিমেষে খতম। ধাতস্থ হতে প্রায় মিনিট কয়েক লেগে গেল। তারপর জঙ্গল ভেঙে প্রায় হাতড়াতে দুজন সেই সামনের দিকেই এগোতে লাগলাম। ওইভাবে কতক্ষণ চলেছিলাম হুঁশ নেই। হঠাৎ জঙ্গল অনেকটাই ফের হালকা হয়ে গেল। ভেবেছিলাম বোধহয় পথের কাছে এসে পড়েছি, কিন্তু ভালো করে নজর করতে গিয়ে বুঝলাম পথ নয়। খানিক দূরে জঙ্গলের ভিতর অনেকটা পরিষ্কার জায়গা ঘিরে কাঁটাতারের বেড়া, তারই মাঝে একটা বাংলো গোছের বাড়ি। খুব বড় না হলেও ছিমছাম। রাস্তা থেকে দূরে এই জঙ্গলের ভিতর এমন বাংলো বাড়ি কে করল? তখন আর ভাবার সময় নেই। একে পরিশ্রান্ত শরীর, মানসিক দুশ্চিন্তায় ভয়ানক কাহিল অবস্থা। সন্ধে হতেও দেরি নেই। কাঁটাতারের বেড়ার মাঝে শিকল টানা কাঠের মজবুত গেট। দ্রুত সেই গেট খুলে দুজনে ভিতরে ঢুকে পড়লাম। বাংলো বাড়ির সদর দরজায় তালা ঝুলছে। আশপাশে তাকিয়ে কাউকেই দেখতে পেলাম না। তবে মানুষ যে আছে বোঝা যাচ্ছিল ঝাঁট দেওয়া পরিষ্কার টানা বারান্দা আর বাংলোর হাতা দেখে। খানিক ডাকাডাকি করতে বাংলোর পিছন থেকে এক দেহাতি মানুষ বেরিয়ে এলো। সম্ভবত বাংলোর পিছনে কোনো খুপড়ি ঘরে তার আস্তানা, মালি গোছের কেউ। লোকটা অবাক হয়ে খানিক তাকিয়ে থেকে বলল, আপ কোন হো বাবু? সন্ধ্যের অন্ধকার ইতিমধ্যে ঘন হতে শুরু করেছে। বলা বাহুল্য, লোকটাকে দেখে প্রায় যেন হাতে চাঁদ পেলাম দুজন। ভেবেছিলাম এটিও বুঝি বন দপ্তরের কোনো বাংলো, আর চেহালা যখন খুব দূরে নয়, অনুরোধ করলে আমাদের বাংলোয় পৌঁছেও দিতে পারবে। সংক্ষেপে ব্যাপারটা জানিয়ে সেই কথাই বললাম তাকে। আমি লাল সিং, এই বাংলোর মালি আছি। তবে বাংলোটা বন দপ্তরের নয়, ম্যাকেঞ্জি সাহেবের। ম্যাকেঞ্জি সাহেবকে? জি সাহাব আগে ও বন দপ্তরেই কাজ করতেন। এখন রিটায়ার করে পরিবার নিয়ে এখানেই থাকেন। দরকারি কাজে এখন কলকাতা গেছেন। আমি একাই আছে এখন। এই অবস্থায় বাংলো ফেলে কোথাও যেতে পারবো না বাবু।
তাছাড়া ভুল করে আপনারা অন্যদিকে চলে এসেছেন। রাস্তায় পৌঁছাতে অনেকটা পথ হাঁটতে হবে। চেহালা বাংলো ভি সেখান থেকে অনেক দূর। তার উপরে বাঘ বের হয়েছে। আর একটু আগে ডাক ভি শুনেছি আমি। এত রাতে পথে যাওয়া সুবিধা হবে না। লাল সিংয়ের কথায় প্রায় যেন আকাশ ভেঙে পড়ল মাথায়। বারিনও প্রায় হাউমাউ করে উঠল। আচ্ছা তাহলে কি হবে ভাই? এখন এখানে রাত কাটাবার কিছু ব্যবস্থা করা যাবে? বাবু, এ তো সরকারি বাংলো লয়, সাহাবেরও কড়া হুকুম আছে। তবু এই অবস্থায় আপনাদের ফিরিয়ে দিব কি করে? লাল সিং রাজি হতে প্রায় ঘাম দিয়ে জ্বর ছাড়ল আমাদের। সাহেবের খাস ঘর অবশ্য লাল সিং খুলে দেয়নি, খুলে দিয়েছিল পাশের ছোট ঘরটা। বিছানা ছোট হলেও একটা রাত কাটিয়ে দেওয়া যায়, তাই আর দ্বিরুক্তি করিনি। বড় ঘর খুলে না দিলেও লাল সিং অন্য দিক দিয়ে কার্পণ্য করেনি। ভেবেছিলাম রাতটা অনাহারেই কাটাতে হবে হয়তো, কিন্তু তা হয়নি। রাতে খ্যাঁটের ব্যবস্থা ভালোই করেছিল। গরম ভাত আর বন কুড়োনো তিতিরের ডিমের ঝোল, এক একজনের প্লেটে 4টে করে। এতটা অবশ্য কেউই আশা করিনি। খাওয়া দাওয়ার পর শুয়ে পড়া যেত। লাল সিংও সেই কথাই বলেছিল, কিন্তু গা করিনি। দিনটা শুরু হয়েছিল ভালোই। তারপর যে বিপদে পড়েছিলাম তার থেকে যে এভাবে উদ্ধার পাওয়া যাবে ভাবিনি। বিছানায় বসে সেই গল্পই চলছিল। বারিন হঠাৎ জানলার দিকে তাকিয়ে চেঁচিয়ে উঠল, কে ওখানে? বাইরে ঘুটঘুটে অন্ধকার। কলকাতার মানুষ তিথির হিসেব রাখে না, তবে গত দুদিন চেহালায় ঘন অন্ধকার রাত দেখে অমাবস্যা কাছে বলেই মনে হয়েছিল। গোড়ায় তাই নজর না পড়লেও একটু পরেই বোঝা গেল ব্যাপারটা। জানলার বাইরে কেউ দাঁড়িয়ে আছে। বারিন ফের চেঁচিয়ে উঠল, কে ওখানে? কয়েক মুহূর্ত কোনো সারা শব্দ নেই। তারপরেই গড়াদের ওধারে কাঁচুমাচু হয়ে মুখ বাড়ালো লাল সিং। বাবু, আমি লাল সিং। জানলাদের ওইভাবে দাঁড়িয়েছিলে কেন? কি দেখছিলে? জি বাবু, পাশ দিয়ে যাচ্ছিলাম, হঠাৎ একটা পুরা পুরা গন্ধ নাকে আসতে দাঁড়িয়ে গিয়েছিলাম। আপনাদের সঙ্গে কি কিছু আছে নাকি? এমন পুরা গন্ধ। বলে কি লোকটা? অবাক হয়ে পরস্পরের মুখের দিকে হা করে তাকিয়ে রইলাম কিছুক্ষণ। কই, তেমন তো কিছু সঙ্গে নেই। কিসের গন্ধ? কি জানি বাবু, কেমন একটা পুরা পুরা গন্ধ। ঘরেই তো ছিলাম, থাকতে না পেরে ছুটে এলাম। লোকটার কথা, আচার আচরণ কেমন যেন অদ্ভুত মনে হচ্ছিল, সন্দেহজনক। বারিন কি বলে ফেলে সেই আশঙ্কায় তাড়াতাড়ি বললাম, আমাদের কাছে তেমন কিছু নেই ভাই, ঘরে গিয়ে শুয়ে পড়ো, আমরাও শুয়ে পড়বো এবার। ঠিক হ্যাঁ বাবু, আপনারা শুয়ে পড়ুন। সামান্য ইতস্তত করে লাল সিং চলে গেল। বারিন তখনও থম হয়ে রয়েছে দেখে আমি বললাম, কি ভাবছিস? ব্যাপারটা তেমন সুবিধার মনে হচ্ছে না। কিছু উদ্দেশ্য নেই তো? ব্যাপারটা বারিনকে বেশ ভাবিয়ে তুলেছে। তখন সান্ত্বনা দিয়ে বললাম, কি আর উদ্দেশ্য থাকবে, আমাদের সঙ্গে কি এমন আছে? তা ঠিক, তবু রাতের বেলা একটু সাবধানে থাকতে হবে। উত্তরে মাথা নাড়লাম ঠিকই, কিন্তু কার্যক্ষেত্রে কিছুই আর হয়নি। জঙ্গলের ভিতর এক টানা মাইল কয়েক পথ হেঁটে দুজনেই তখন ক্লান্ত। তার উপর বুনো তিতিরের ডিমের ঝোল ভাত দিয়ে ভুরি ভোজ। তবু হয়তো সামলে নেওয়া যেত, কিন্তু ঘরে লাল সিংয়ের জেলে দিয়ে যাওয়া একমাত্র হ্যারিকেনের তেল যে ফুরিয়ে এসেছে জানবো কেমন করে? শুয়ে পড়ার কিছুক্ষণের মধ্যেই নিভে গেল সেটা। ঘুটঘুটে অন্ধকার। সেই অন্ধকারের ভিতর কতক্ষণ আর জেগে থাকা যায়? কখন যে ঘুমিয়ে পড়েছি খেয়াল নেই। তারপর অনেক রাতে হঠাৎই ভেঙে গেল ঘুমটা।
ঘরে গাঢ় অন্ধকার। পাশে বারিন প্রায় অসাড়ে ঘুমোচ্ছে। সেটাই স্বাভাবিক। চোখ বুজে ফের পাশ ফিরতে যাব, কান দুটো সজাগ হয়ে উঠল। বাইরে কারা যেন ফিসফিস করে কথা বলছে, চলাফেরার শব্দ। লাল সিং নয় তো, কিন্তু সঙ্গে আরো কয়েকজন রয়েছে। দুই একজন মহিলাও রয়েছে বলে মনে হলো। তাদের হাতের চুড়ি, পায়ের ভারী তোড়ার শব্দ পাওয়া যাচ্ছিল। কিন্তু কি তাদের উদ্দেশ্য অনেক ভেবেও কিনারা করতে পারলাম না। এত চাপা গলায় কথা চলেছে যে বোঝা মুশকিল। পাশে বারিন তখনও প্রায় মরার মতো ঘুমোচ্ছে। যথাসম্ভব নিঃশব্দে তাকে ঠেলা দিয়ে জাগাবার চেষ্টা করলাম, হলো না। বরং ঘুমের ভিতর আরামে পাশ ফিরল। থম হয়ে পড়ে আছি। হঠাৎ দুর্দার শব্দে নতুন কয়েকজন যেন ছুটে এসে যোগ দিল আগের মানুষগুলোর সঙ্গে। যথেষ্ট উঁচু গলায় একজন গর্জে উঠল। পরিষ্কার শুনতে পেলাম এবার। কিরে, এখনো দাঁড়িয়ে আছি সেখানে? ভেতরে যাসনি? কি করে ভেতরে ঢুকবো গুরু? ভিতরে কেমন ঝাঁঝালো পোড়া গন্ধ। দুই একজন চেষ্টা করেছিল, পারেনি। আজকে আটকে ছেড়ে চালে বেড়ে জিনিস ছিল গুরু, একেবারে এক জোড়া। লালু অত ছাড়া কথা। মিন সেটা কোনো কমেন্ট নয় দাদা। ব্যাপার দেখে সেই যে শটকান দিয়েছে, আর ধারে কাছে আসেনি। এতদিন পরে জালে মাছ আটকে তাহলে লাভটা কি হলো? ওস্তাদ কোথায়? তেনাকেও তো ডেকে আনতে পারতিস, ঠিক ঢুকে পড়তো। ওসব গন্ধে কিছু হয় না ওনার। সে কি আর হয়নি গুরু? তা তিনি তো শুনেই ভাগিয়ে দিলেন। কবে নাকি তেনাকে জোড়া মোড়ক ভেট দিয়েছেন এনারা, তিনি আসবেন। ওস্তাদের এই এক দোষ। তুমি তো বাপু ভোগ পেয়েছো, তা মোদের পেট ভরে কিসে? তা কিছু একটা করো গুরু, এমন সুযোগ কতদিন আসেনি গো। তোরা কেউ কোনো কাজের নয় দেখছি। দাঁড়া, আমি নিজেই যাচ্ছি ভেতরে। এরপর কিছুক্ষণ চুপচাপ, সারা শব্দ নেই। বলা বাহুল্য, বাইরে সেই কথার মাথা মুন্ডু তেমন বুঝতে না পারলেও মনে হচ্ছিল ব্যাপারটা একেবারেই সুবিধের নয়। ভয়ানক বিপদ। এই ঘন জঙ্গলের ভিতর অন্ধকার নিশুতি রাতে ব্যাপারটা ভাবতে গিয়ে পেটের ভিতর কেমন হিম হয়ে আসছিল। কিন্তু খানিক সময় কেটে যাবার পরেও যখন আর সারা শব্দ পাওয়া যাচ্ছিল না, কিছু নিশ্চিন্ত হয়ে পাশ ফিরতে যাচ্ছি, কানের কাছে কাঠের মেঝে কাঁপিয়ে হঠাৎ দুর্দার পায়ের শব্দ। কে যেন ঘর থেকে ছুটে পালালো। তারপরে বাইরে ভারী গলায় হাউমাউ চিৎকার। বাপরে, ঝুলে গেছে হাত। ওরে বাপরে, ঝুলে গেছে। কেন গুরু, কি হয়েছে? অমন পোড়া গন্ধের মধ্যেও তো বেশ ঢুকলে করে। সে তো নাক বন্ধ করে ঢুকেছিলাম রে। পোড়া গন্ধটা সত্যি বেজায় ভয়ানক। জালে আটকানো দারুণ দুই শিকার দেখে পরোয়া করিনি। লালু আর জবর মাল আটকেছে বটে। কাছে গিয়ে দেখি তার একটা প্যাট প্যাট করে তাকিয়ে আছে আমার দিকে। জেগেই আছে বোধ হয়, তবে অন্যটা মরার মতো ঘুমোচ্ছে দেখে সেটাকেই ধরতে গেছিলাম। কলজে ছিঁড়ে খাবো। বাপরে, ছোড়াটার গায়ে হাত দিতেই আগুনের ছ্যাঁকা লাগলো যেন। ভয় পালিয়ে এলাম। বলা বাহুল্য, এরপর মাথা আর ঠিক রাখতে পারিনি। জ্ঞান হারিয়ে ফেলেছিলাম। জ্ঞান ফিরল বারিনের ডাকে। হ্যাঁ বিনু, হ্যাঁ বিনু, বিনু, হ্যাঁ বিনু। তাকিয়ে দেখি সে দুই হাতে সমানে ঝাঁকাচ্ছে আমাকে। বেচারার দুই চোখে শুধুই আতঙ্ক। ধড়মড়িয়ে উঠে বসলাম মুহূর্তে। তারপর চারপাশে তাকিয়ে যা নজরে পড়ল, তাতে মাথা বোঁ করে ঘুরে উঠল। বারিনের চোখে আতঙ্ক অকারণে নয়। ঘন জঙ্গলের ভিতর ইতস্তত ছড়িয়ে কিছু ভাঙা ইট পাথরের টুকরো, হালকা ঝোপঝাড়, তারই মাঝে পড়ে আছে আমি।
ম্যাকেঞ্জি সাহেবের বাংলোর চিহ্ন মাত্র নেই। তবে ভরসার কথা একটাই, ভোরের আলো ফুটেছে, মাথার উপরে ঝকঝকে আকাশ, চারপাশে ঘন গাছপালার ফাঁকে আলোর রেখা। হাঁ করে তাকিয়ে আছি। বিনু, এখানে আর এক মুহূর্ত অপেক্ষা করা ঠিক হবে না, চল শিগগির। বারিন তাগাদা দিলেও হঠাৎ চোখ পড়তে আমি তখন হাঁ করে তাকিয়ে আছি ওর বুক পকেটের দিকে। পকেটের খানিকটা জায়গা পুড়ে কালো হয়ে রয়েছে। তাড়াতাড়ি বললাম, বারিন বারিন, তোর জামার পকেট অমন পুড়ে গেল কিভাবে? উত্তরে বারিন চমকে উঠে জামার পকেটের দিকে তাকালো। তারপর চট করে পকেটে হাত ঢুকিয়ে বের করে আনলো কোড়ে আঙুলের মতো ছোট এক কাঠ কয়লার টুকরো। হাঁ করে খানিক তাকিয়ে রইল সেই দিকে। তারপর কোনো মতে বলল, যোশীপুরে সেই সাধুর দেওয়া কাঠের টুকরোটা পকেটেই ছিল, পুড়ে এমন কাঠ কয়লা হলো কি করে? অবশ্য বারিন বলার আগেই কাঠ কয়লার টুকরোটা চিনতে পেরেছিলাম আমি। সন্দেহ নেই, রাতের অন্ধকারে যে লোকটার কথা শেষবার শুনেছিলাম তার আঙুল কিসের ছ্যাঁকায় পুড়েছিল। মনে পড়তেই সারা শরীর কেঁপে উঠল। লাফিয়ে উঠে বললাম, সে সে পরে ভাবা যাবে, এখন এখন চল এখান থেকে। বারিন আর বিরক্তি করল না। দুজন মুহূর্তে রওনা হয়ে পড়লাম। আগের দিন কিছুতেই খুঁজে পাইনি, আজ কিন্তু জঙ্গলের ভেতর খানিক এগোতেই মোরামের পথটা পাওয়া গেল। পূব আকাশ দেখে দিক মিলিয়ে নিয়ে দ্রুত পায়ে চলতে শুরু করলাম চেহালা বন বাংলোর দিকে। ঘন্টা দেড়েকের মধ্যে পৌঁছে গেলাম যথাস্থানে। আমাদের দেখে ছুটে এলো ভুনি ওরাও। এই রাতে কোথায় ছিলেন বাবু? আমরা তো ভেবি খুন। হাজার হোক বন জঙ্গল বলি কথা, তার উপর অমাবস্যার রাত, এই রাতে আমরাই বেরোই না। সারা পথ পাশাপাশি হেঁটে এলেও এ পর্যন্ত কেউ একটিও কথা বলিনি। কিছুক্ষণ পর বারিন সামান্য ইতস্তত করে বলেই ফেলল ব্যাপারটা। সব শুনে ভুনি ওরাও খানিক হাঁ করে তাকিয়ে রইল আমাদের দিকে। শেষে ঢোক গিলে বলল, বলেন কি বাবু, রাতে আপনারা ম্যাকিঞ্জি বাংলোয় ছিলেন? কিছু হয়নি? না, শুধু সকালে ঘুম থেকে উঠে দেখি ফাঁকা জঙ্গলের ভেতর শুয়ে আছি দুজন। ঘর বাড়ির চিহ্ন মাত্র নেই। ঘর বাড়ি ওখানে কিছু নেই তো, শুধু এই অমাবস্যার রাতে কখনো দেখা যায়। আপনারা যে ফিরে আসতে পেরেছেন অনেক ভাগ্য। কেন? সে অনেক কথা বাবু, আমার জন্মেরও আগের কথা। তবু এদিকে ম্যাকেঞ্জি বাংলোর কথা অনেকেই শুনেছে। বহুদিন আগে ম্যাকেঞ্জি সাহেব বন দপ্তরে চাকরি করতেন। অবসরে এখানেই থাকবেন বলে জঙ্গলের ভেতর এক বাংলো বাড়িও তৈরি করেছিলেন। দেখভালের জন্য জনাতিনেক লোকও ছিল, কিন্তু ভোগ আর করতে পারেননি। মাস কয়েকের মধ্যে এক রাতে শুধু ম্যাকেঞ্জি সাহেব নয়, 3 কাজের লোকও খুন হয় ও বাড়িতে। প্রত্যেকের দেহের পেট আর বুক খুবলে খাওয়া, ক্ষত বিক্ষত শরীর। এভাবে কে তাদের খুন করলো সেই রহস্যের কিনারা হয়নি। অনেকেই মনে করেছিল মৃতদেহগুলো সম্ভবত বাঘে খুবলে খেয়েছে, কিন্তু তেমন কোনো প্রমাণ মেলেনি। মাটিতে বন্য জন্তুর কোনো পায়ের ছাপ ছিল না। রহস্য থিতি যাওয়ার আগে ফের সেই ব্যাপার। সেবার কলকাতা থেকে একদল শিকারী এদিকে এসেছিলেন। সব মিলিয়ে জনাতিনেক মানুষ। তারা রাতে ওই বাংলোয় আশ্রয় নিয়েছিলেন। পরের দিন তাদেরও দেহ ওই একই রকম ক্ষত বিক্ষত অবস্থায় পাওয়া যায়। সেও এক অমাবস্যার রাত। সমাধান হয়নি সেই মৃত্যু রহস্যেরও। তবে
বন দপ্তর থেকে পুরো বাংলোটা ভেঙে দেওয়া হয়েছিল তারপর, কিন্তু বিপদ কাটেনি তাতেও। এরপরেও বিভিন্ন সময় একাধিক শিকার পার্টিকে ওই একই জায়গায় একইভাবে মরে থাকতে দেখা গেছে। অনেকেরই তাই ধারণা অমাবস্যার রাতে ওখানে নাকি ম্যাকেঞ্জি সাহেবের বাংলো দেখা যায় কখনো। যারা রাত কাটাবার জন্য সেখানে আশ্রয় নেয় তারা আর বেঁচে ফেরে না। আজ আপনাদের কথায় বোঝা গেল সে গুজব মিথ্যে নয়। চল বিনু, আর একবার জায়গাটা ঘুরে আসে। অন্ধকারে আমাদের দেখার ভুল হয়তো। হ্যাঁ, দেখার ভুল তো অবশ্যই, তবে আমি কেন? তোরও ফের ওখানে যাওয়া চলবে না। কেন? তোর পকেটে সাধুর দেওয়া সেই কাঠের টুকরোটাই গত রাতে বাঁচিয়ে দিয়ে গেছে রে আমাদের। ভয়ানক বিপদ গেছে গত রাতে। কি বলছিস কি? ঠিকই বলছি। একে একে গত রাতের অনেক কথাই খুলে বললাম ওকে। আমি থামতেই বারিন উঠে গিয়ে ছেড়ে রাখা শার্টের পকেটে হাত ঢুকিয়েছিল। মুহূর্তে প্রায় লাফিয়ে উঠল। কি কাণ্ড! পুড়ে কয়লা হয়ে গেলেও তো সকালে পকেটে রেখেছিলাম, এখন নেই। পুড়ে গেল নাকি? আমার কেমন মনে হচ্ছিল ঠিক এটাই হবে। মাথা নেড়ে বললাম, পড়ে যায়নি রে, কাজ শেষ করে বিদায় হয়ে গেছে। তারপর সেই দুপুরেই একটা গাড়ি পেয়ে দুজন যোশীপুর ফিরে এসেছিলাম, কিন্তু অনেক খুঁজেও সেই সাধু বাবার দেখা পাইনি। অনেককে জিজ্ঞাসাও করেছিলাম তার কথা। আশ্চর্য ব্যাপার হলো কেউই চিনতে পারেনি। অমন কোনো সাধুকে কেউ কোনোদিন যোশীপুরে দেখেনি। সে কি, সাধু বাবাকে কেউ দেখেইনি? না, কেউ দেখেনি। সবাই তো তাই বলছিল। তবে সে যাই হোক, তারপর অনেক দিন পর্যন্ত রাতে ঠিকমতো ঘুমোতে পারিনি। দুই চোখের পাতা এক করলে চোখের সামনে ভেসে উঠত সেই অদ্ভুত রাতের কথা। আতঙ্কে উঠে বসতাম। সেই রাতের সব কথা খুলে বলতে পারিনি সেদিন বারিনকেও, স্রেফ আতঙ্কের কারণে। তবে অনেক দিন পরে ব্যাপারটা মনের ভিতর অনেকটাই যখন থিতিয়ে গেছে, সেই সময় একদিন কথায় কথায় হঠাৎ বারিন যখন জিপে জঙ্গলে যাওয়ার পথে মোরগ দুটোর জন্য আফসোস করছিল, শুধু বলেছিলাম, অন্ধকারে সেদিন হাত বাড়িয়ে যিনি মোরগ দুটো লুফে নিয়েছিলেন তিনি ওস্তাদ ছিলেন রে বারিন। ওস্তাদ? হ্যাঁ, সেই রাতে যারা আমাদের ম্যাকেঞ্জি বাংলোয় জালে আটকে ছিল তাদের ওস্তাদ। ক্ষমতাও অনেক বেশি। যাওয়ার দিন রাতে দারুণ দুটো মোরগ ভেট পেয়ে বেজায় খুশি হয়েছিল ওস্তাদ, তাই ম্যাকেঞ্জি বাংলোয় ছাড় দিয়েছিল আমাদের। নইলে সাধু বাবার মন্ত্র হয়তো বাঁচাতে পারত না। ওস্তাদ আবার কে? উত্তরে আমি শুধু ঠোঁট উল্টেছিলাম মাত্র, বলার মতো কিছুই ছিল না। এতক্ষণ আপনি শুনছিলেন শিশির বিশ্বাসের কাহিনী ম্যাকেঞ্জি বাংলোয় রাত, অনলি অন রেডিও মেলন অডিও স্টোরি। গল্পটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন, এবং আরও নতুন নতুন গল্প শোনার জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল রেডিও মেলন অডিও স্টোরি। আগামী সপ্তাহে আরও একটি নতুন গল্প নিয়ে হাজির হব আমরা। শুনতে থাকুন রেডিও মেলন অডিও স্টোরি।